পলাশের রং লাল দেখে চেনা যায়, আকাশের রং নীল দেখে চেনা যায়। ভালোবাসা হয় কি চেনা দুদিনেরই জানা শোনা, ভালোবাসা হয় কি চেনা দুদিনেরই জানা শোনা। পলাশের রং লাল দেখে। মানে তুমি কখন এসে বসেছো? আমি তো খেয়ালই করিনি। খুব মন দিয়ে গান শুনছিলাম, তাই ডিস্টার্ব করলাম না। আমি কখন সত্যিকার অর্থে ডিস্টার্ব হই তুমি জানো? জানো না বোধহয়। যখন তুমি এইভাবে দেরি করে আসো, আমি কতক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছি তুমি জানো? তুমি আর সাংবাদিক মানুষ, তোমার তো সময় জ্ঞান আমার চাইতেও আরো ভালো থাকবে। ও, ওটা তো প্রফেশনাল। সবসময় যে এটা মেনটেন করা যায় তা তো নয়। কেন, তুমি তোমার গবেষণার কাজে যখন এদিক ওদিক ঘুরে বেড়াও তখন কি টাইম মেনটেন করতে পারো? এই শহরে সেটা সম্ভব? তাই একটু আমি চেষ্টা তো করি। হ্যাঁ, এটা ঠিক। আমার মনে হয় কি জানো, মানে আমি তোমার কাছে কম ইম্পর্টেন্ট, কিছুই না, অনেক অনেক কম ইম্পর্টেন্ট। Sweetheart, do not love too long. I loved long and grew to be out of fashion like an old song. তোমার পুরনো গানের মতো। এই যে তোমার চা। সারাটা জীবন শুধু সত্য খুঁজলে, কি পেলে? কি পেলাম? আমি তো কিছু পেতে চাইনি, পাবো কেন? আমি কিছু বৃত্তাবদ্ধ মানুষকে বৃত্তের বাইরে নিয়ে আসার চেষ্টা করেছি মাত্র। এই, তুমি কোন মানুষের কথা বলছো? ওই যাদের চোখ ফোকাস হয় না, চোখ আছে কিন্তু দেখতে পায় না, বৃত্তের মধ্যে বন্দী থাকে, আবদ্ধ স্বার্থান্ধ মানুষ, তাদের কথা বলছি। শোনো, আমি কাজ করি জীবনের প্রয়োজনে, জীবিকার প্রয়োজনে নয়। আরে, জীবনের জন্য তো জীবিকার প্রয়োজন আছে নাকি? হ্যাঁ, সে তো আছে। জীবনের জন্য জীবিকার দরকার আছে, আমি তো সে কাজটা করছি। যেটুকু প্রয়োজন সেটুকু তো করছি। তোমার চা ঠান্ডা হচ্ছে। হ্যাঁ, দাঁড়াও দেখি, দাঁড়াও। হ্যালো, আরে নিউজ এডিটর মাহিন চৌধুরী বলছি। কে বলছিলেন প্লিজ? আরে দোস্ত, তুমি অনেকদিন পর কোত্থেকে উদয় হলে? আমি তো ভেবেছি তুমি ইউরোপে সেটেল হয়ে গেছো। না না, আছি, ভালো আছি। আমি এই একটা প্রাইভেট চ্যানেলে নিউজ এডিটর হিসেবে কাজ করছি, ভীষণ চাপে থাকি দোস্ত। তা তুমি আমার ফোন নাম্বার পেলে কোত্থেকে? না না না, দ্যাটস রাইট, দ্যাটস রাইট। দ্যার ইজ এ উইল দ্যাট ক্যারিজ ওয়ে। ইচ্ছে থাকলে উপায় হয়। আচ্ছা শোনো, আমি একটু হঠাৎ এতদিন পরে তুমি ফোন করছো, অথচ আমি একটু কথা বলতে পারছি না, একটু কাজের চাপের মধ্যে আছি দোস্ত।
প্লিজ তোমার মোবাইল নাম্বারটা যদি আমাকে দাও, আমি পরে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে ছুটি একদিন আড্ডা দেবো প্লিজ। জি, নাম্বারটা বলো। 0179। ডোন্ট মাইন্ড প্লিজ। বুঝতে স্যার সিও দেখো। স্যার আসতে পারেন? আসো, স্যার একটা ছোট কথা। শর্টলি বলো। স্যার ওই যে মেহেদি জোয়ারদারকে নিয়ে বায়োগ্রাফির যে প্রপোজালটা আপনাকে দিয়েছিলাম, সেটার কি কোনো সিদ্ধান্ত হয়েছে? শোনো ইমরান, ইউ আর এ সিনিয়র স্টাফ রিপোর্টার, সিচুয়েশনটা বুঝতে চেষ্টা করো। সারা বিশ্ব এখন করোনা আক্রান্ত। তুমি করোনা সংকট নিয়ে একটা স্পেশাল রিপোর্ট করো, তোমার বায়োগ্রাফির বিষয়টা আমি দেখব, ঠিক আছে? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা ইমরান, আমি প্রায় লক্ষ্য করেছি তুমি আমার পাশে জায়গা থাকলেও কখনোই বসো না, সামনাসামনি বসো, মুখোমুখি বসো, কেন? মুখোমুখি বসিবার বনলতা সেন, চুল তার কবেকার অন্ধকার, বিদিশার দিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। তোমার কথা শুনে মনে হয় হয় তুমি অনেক বড় কবি, অথবা তুমি অনেক বড় গবেষক, আমার চাইতে বড় গবেষক। আচ্ছা তুমি না কি যেন একটা মানে কাকে নিয়ে যেন বায়োগ্রাফির কাজ করছো? মেহেদি জোয়ারদার সমাজসেবক, সব্যসাচী লেখক, সৃষ্টিশীল সমাজের একজন গবেষক। আমার মাঝে মাঝে মনে হয় যে এই শরৎ সাহিত্যের নারী চরিত্রগুলো নিয়ে আমি যদি কাজ না করে এই সময়ের এই যুগের পুরুষদের নিয়ে কাজ করতাম তাহলে বোধহয় ভালো হতো। সমাজে মেয়েদের বড় হবার দরকারই হয় না, তারা যতটুকু ততটুকু সুসম্পূর্ণ। হতভাগা যে পুরুষ সে বড় নয়, সে তুচ্ছ। বাহ, দারুণ তো। আমার কথা না, রবীন্দ্রনাথের 4 অধ্যায়ে উনি বলেছেন। কিন্তু একদম সত্য, আই ফিল ইট। সে কারণেই না তোমাকে আমার ভালোই লাগে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কারা? আন্টি আমরা জেনারেশন, জেনারেশন মানে? ফিউচার জেনারেশন। ফিউচার? আমি ঠিক বুঝলাম না। আমরা স্যারের সাথে আড্ডা দিতে আসি প্রায়। ও আচ্ছা, তাই বলো। এসো এসো, ভেতরে এসো। তোমরা বসো, আমি তোমাদের স্যারকে পাঠিয়ে দিয়েছি। বসো। এই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো বসো। কি খবর তোমাদের? জি ভালো স্যার। নতুন মানুষ দেখছি। স্যার ও আমাদের গ্রুপের নতুন মেম্বার। কি নাম তোমার? স্যার আমার নাম মনিকা, আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। খুব ভালো। তুমি কে? আমি তামান্না, অনার্স থার্ড ইয়ারে পড়ি। আচ্ছা, খুব ভালো। আর তোমার কি খবর বলো? জি স্যার, এই তো চলছে। আবারও ওই বঙ্কিমের কপালকুণ্ডলা পড়ছি। কি আড্ডা হচ্ছিল? এই যে যা হয় প্রতিদিনের। মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং কিছু। স্যার পরিচয় হলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই নাও, তোমরা একটু নাও। না এইটা দিয়ে শুরু হোক। স্যার এইসবের কি দরকার? এইগুলো তো, এগুলো ওই যে মানে মনে করো যে তুমি বলবে যে এইসবের কি দরকার ছিল, কিন্তু নীতি নিতে বলবে। তোমাদের জেনারেশনের সাথে পরিচিত হলাম, সামনে এগিয়ে যাও। আর এই শোনো, আমি দুপুরের খাবারের ব্যবস্থা করি। হ্যাঁ, এই তোমরা কিন্তু সবাই খেয়ে যাবে। হ্যাঁ।
চলো, নতুন বইটাই কি পড়লে তুমি? স্যার বেশ কোটাই পড়ছি। কি পড়েছো, কোনো মনে আছে? হ্যাঁ, কি ব্যাপার? স্যারের ঘরে তালা, স্যার কই গেল? নাকি এত সকাল সকাল ম্যাডাম রে লইয়া কই যাইব স্যার? বিষয়টা কি? না, আর তো সহ্য করা যাইতেছে না। স্যার, আপনারা না বললে নিজ দায়িত্বে পালাই গেছিলাম, আমার মাফ করে দিন স্যার। আপনার খোয়ার টাইগারের চাকরিটা আমার ফেরত দেন স্যার। খোয়ার টাইগার না, কেয়ারটেকার। স্যার মাফ করে দেন স্যার, আমারে মাফ করে দেন, আমার চাকরিটা আমার ফিরিয়ে দেন স্যার। মীর আলী, স্যার তোমার কণ্ঠে কান্না আছে, কিন্তু তোমার কোনো দরদ নাই। স্যার তুমি কান্দা জারে জার হয়ে যাইতেছো, কিন্তু তোমার চোখে এক ফোঁটা পানি নেই। কান্নার সৌন্দর্যই হলো কি চোখের পানি। যে কান্নার মধ্যে চোখের পানি নাই, সেটা কোনো কান্নাই না, বুঝছো? এইটাও মাফ করে দিন স্যার। দেন চাবিটা দেন, ব্যাগটাও দেন স্যার। আসুন স্যার। শোনো, ঘর কোনো মানুষকে বড় রকমের কোনো অধ্যায় রচনা করতে দেয় না। ঘর হচ্ছে একটি সীমারেখায় টানা একটি জ্যামিতিক বৃত্তের মতো। এই যে শরৎ সাহিত্যের কথা ধরো, এর যে নারীরা, এই নারীরা কিন্তু গৃহবন্দী ছিল এবং সারা জীবন তারা বালিশের মধ্যে মুখ গুজে বিরহে কাতর হয়ে চোখের জলে কাব্য রচনা করেছে। তৎকালীন সমাজ বাস্তবতাই তো এই জন্য দায়ী স্যার। শরৎ সাহিত্যের নারীরা তো এই জন্য দায়ী হতে পারে না। আর ওই সময়ে বেগম রোকেয়া কি ঘর থেকে বেরিয়ে আসার চেষ্টা করেননি? করেছিলেন? হ্যাঁ, ঠিক বলেছ। বেগম রোকেয়া কিন্তু একটি এক্সেপশনাল ক্যারেক্টার, একটি ব্যতিক্রমী চরিত্র। তুমি শুধু শরৎ সাহিত্যের কথাই বা বলি কেন, এই ধরো যদি আমরা রবীন্দ্রনাথকে নিয়ে আসি, রবীন্দ্রনাথের গল্পগুলোর মধ্যে দেখো, সেখানে অপু, এই যে হৈমন্তী গল্পের মধ্যে অপু তো এই সমাজের রোশানলে পড়েছিল, তাই না? এবং অপু শেষ পর্যন্ত পরাজিত হয়েছিল। এই পরাজয় কার, অপুর না সমাজের? অবশ্যই সমাজের স্যার। সমাজের ঘুণে ধরা রীতিনীতি, শৃঙ্খলা, এসব কিছুই অপুকে বন্দিত্বের বিশ্ববাষ্পে বাস করতে বাধ্য করেছিল। আচ্ছা কঙ্কা, একটা কথা বলো তো, এই বর্তমান প্রেক্ষাপটে আমাদের সমাজের নারী পুরুষের ভূমিকাটা কি হওয়া উচিত, তুমি বলতে পারো? স্যার আমার মনে হয় সমাজের বিতর্কিত বিশৃঙ্খল রীতিনীতিকে ধুয়ে মুছে নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবে, একসাথে চলবে, এটাই তো ভূমিকা হওয়া উচিত, তাই না স্যার? এক্স্যাক্টলি। চলো, তোমার গবেষণার কাজ কত ডিগ্রি? অনেকদিন স্যার এগিয়েছেন, তবে কিছু বই দরকার ছিল। ও তুমি আমাকে বলেছিলে, চলো ডিপার্টমেন্টে যাই, বইগুলো তোমাকে আমি দিয়ে দেবো। চলো। আমার কি মনে হয় জানো, এই বায়োগ্রাফি তো শেষ হবে কি না সেটাই বুঝে উঠতে পারছি না। না হলে না হবে, অত ভাবাভাবি তো কিছু নেই। ভাবনা এসে যায় কঙ্কা, ভাবনা এসে যায়। 1.5 যুগ ধরে আমি এই প্রফেশনে কাজ করছি, সবসময় হাউজের কথা মতোই কাজ করছি, কিন্তু ইদানিং মনে হয়
যে আমার নিজস্ব পার্সোনাল একটা পছন্দ অপছন্দ থাকতে পারে। এই বিষয়টা নিয়ে তোমার এত বেশি আগ্রহের কারণ কি? তুমিও দেখি আমার হাউসের বার্তা সম্পাদকের মতো কথা বলছো। নাকি অন্য কোনো রহস্য আছে? অন্য কোনো রহস্য? হোয়াট ডু ইউ মিন? সব মিনের মানে তো সবসময় বুঝে ওঠা যায় না। মজা করছো না? বুঝতে পেরেছি। শরতের নারী চরিত্র গবেষণা করতে করতে তুমি নিজেও শরতের নায়িকা হয়ে গেছো। কি আশ্চর্য, আমি কি তোমার সাথে মজাও করতে পারবো না? কেন পারবে না? অবশ্যই পারবে, কিন্তু এই বিষয়টা নিয়ে মজা করা কি তোমার উচিত? আচ্ছা ঠিক আছে, ওকে, করলাম না মজা। স্যার, ও স্যার, ঘুমাইলেন নাকি? আরে বসে বসে চোখ বুজে থাকলেই যদি তুমি মনে করো আমি ঘুমিয়ে গেছি, তাহলে শুয়ে চোখ বুজে থাকলে তো তুমি আমার মৃত্যু ঘোষণা করে দেবে। মেহের আলী, স্যার, এই পৃথিবীর তাবৎ মানুষ কি নিয়ে এত ব্যস্ত বলো দেখি? স্যার, এটা তো খুবই সোজা। এই যে স্যার, এই পৃথিবীর তাবৎ মানুষ ব্যস্ত খালি বউ নিয়া। কি নিয়ে? বউ নিয়া স্যার। এই যে দেখো তুমি বিয়ে শাদী করনি, সেই জন্যেই তোমার এত আক্ষেপ। ও বিয়া শাদি করি নাই স্যার, ঠিক আছে। রাইতে মশা দিনে মাসি, এই নিয়ে স্যার আমি 4 যুগ পার করছি একা একা। মানুষ ঘুরে স্যার জোড়ায় জোড়ায়, আর আমি তো স্যার বেজোরেই রয়ে গেলাম। করোনা ইস্যু নিয়ে রিপোর্টিং এর কাজের কত দূর ইমরান? অনেকটা এগিয়েছে স্যার। কয়েকজন বিশেষজ্ঞের ইন্টারভিউ অলরেডি প্যানেলে আছে, আর কিছু শুট করব, সেগুলো লিস্ট চলছে। আরো কিছু ইন্টারভিউ জাস্ট বাকি। তাহলে কবে কখন হবে কাজটা? হয়ে যাবে স্যার, আপনি কোনো টেনশন করবেন না। স্যার একটা কথা বলি। কি বলো? ওই যে বায়োগ্রাফির ব্যাপারটা, আমি স্যার বেশ কিছুদিন ধরে পড়াশোনা করছি, ও সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং। প্লিজ স্যার একটু দ্রুত অনুমতি দেন। তোমার এই বায়োগ্রাফির নিউজ ভ্যালুটা আমাকে একটু ব্যাখ্যা করে বলতে পারো ইমরান? স্যার ভ্যালুটা তো অনেক। এখন আমাদের সমাজের আইডল কারা? হয়তো যারা স্পোর্টসম্যান বা মডেল বা অ্যাক্টর, এই ধরনের পার্সোনালিটি। কিন্তু আসলে রিয়েল আইডল কারা? যারা জ্ঞানীগুণী, যারা দেশের জন্য সমাজের জন্য আলোকিত মানুষ। আমার মেসেজটা স্যার এইটাই, যে ক্লাসিক্যাল আইডল হচ্ছে এনারাই। মারিয়া, জি স্যার। তোমার হাতে এখন কি কাজ? স্যার, আপনি তো ইমরানুর ভাইয়ের সাথে থেকে কাজ শিখতে বলেছেন, তাই করছি। হ্যাঁ, কিছু অর্জন হলো? স্যার, এই প্রফেশনে আমি ভীষণ আগ্রহী। তাছাড়া জার্নালিজমের উপর আমার একটি শর্ট কোর্সও করা আছে। শোনো, প্রাতিষ্ঠানিক শিক্ষায় অর্জিত জ্ঞান আর প্রফেশনাল ফিল্ডে কাজ করে অর্জিত জ্ঞান দুটো কিন্তু ভিন্ন ব্যাপার। আচ্ছা ইমরান, তুমি ওকে একটু গাইড করো। জি স্যার। দেখো আবার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং যেন না হয়। না না স্যার, আপনি ওসব নিয়ে ভাববেন না স্যার। ওই বায়োগ্রাফির ব্যাপারটা কিন্তু স্যার একটু দ্রুত ডিসিশন দিলে আমি খুব খুশি হব। ওকে, করোনার সংকট রিপোর্টিংয়ের কাজের ফাঁকে তুমি এই বায়োগ্রাফির কাজটা নিয়ে কাজ শুরু করে দিতে পারো। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার আপনি তো একজন নিঃসন্দেহে সফল মানুষ, কারণ আমরা আপনার পাঠক হিসেবে আপনার যে কোনো লেখা পড়বার জন্য উদ্গ্রীব হয়ে থাকি। আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে আপনার দেখা পার্থিব জগৎ, সে সম্পর্কে আপনার অনুভূতি। জীবনটা আসলে গতিময় একটা ছন্দ। এই ছন্দটাকে বুঝে যারা জীবনটাকে বিন্যস্ত করতে পারে তারাই সফল মানুষ। কি হয়, এই যে দুঃখ, ব্যথা, বেদনা, যন্ত্রণা, এ সব কিছুই তো জীবনে আছে,
এগুলোকে ফেস করে, এগুলোকে এড়িয়ে কেউ যদি গন্তব্যে পৌঁছতে পারে, আমি তাকেই সফল মানুষ মনে করি। এখন যদি একটু বলতেন যে আমাদের এই সমাজের যে এখনকার যন্ত্রণা, সেই যন্ত্রণা নিয়ে যদি আপনি কিছু বলেন। যা কিছু পুরনো সেখানে আবর্জনা জন্মায়। এ পুরনো পৃথিবীতে অনেক কুসংস্কার, অনেক ব্যথা বেদনা যন্ত্রণা জমা হয়েছে। একটু সংস্কার দরকার। আমি মনে করি এই জগতের এবং এই মানুষের জীবনে কিছু সংস্কার আসা খুব জরুরি। জি স্যার, আমরাও আপনার সাথে একমত যে আসলে আমাদের একটা শুদ্ধতার দিকে এগোনো দরকার। হ্যাঁ, বলবেন? ওকে, কাট। তুমি এরকম মন মরা হয়ে আছো কেন বলো তো? কিছুই ভালো লাগছে না কঙ্কা। বায়োগ্রাফির কাজটা মনে হয় না শেষ হবে। আচ্ছা, না হলে না হবে, এটাতে মন খারাপ করার কি আছে? রিপোর্টিং কোনো চাকরি না কঙ্কা, এটা একটা রেসপন্সিবিলিটি, একটা প্রফেশনালিজম। কিন্তু হঠাৎ এরকম হলো কেন? আর বলো না, আমি তো সবসময় সিরিয়াস বিষয় নিয়েই কাজ করি। আর এই বায়োগ্রাফিটা করতে আমাকে বার্তা সম্পাদকই অ্যাসাইন করেছে, কিন্তু হঠাৎ করে সেটা ক্যান্সেল করে দিয়ে এখন বলছে যে রোহিঙ্গা ইস্যু নিয়ে কাজ করতে। এভাবে হয় বলো? এটা তো খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু, এটা নিয়ে কাজ করো। তোমাকে যদি এখন বলা হয় যে তুমি শরতের নারী চরিত্রকে গবেষণা না করে অন্য কিছু গবেষণা করো, তুমি কোনো ইন্টারেস্ট পাবে? না, এটা তো আর তোমার গবেষণার বিষয় না। প্লিজ কঙ্কা, ডোন্ট বি সিলি। আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। কুল থাক, সব ঠিক হয়ে যাবে, দেখো। কফি খেতে পারি একটা? খাবে? না, মন খারাপ হলে তোমাকে দেখতে ইচ্ছে করে। তোমাকে দেখলে আমার মন ভালো হয়ে যাবে। আসতে পারি? হ্যাঁ, এসো। স্যার। আসসালাম। কঙ্কা, খুব ভালো হলো তুমি এসেছো, তোমার কথাই ভাবছিলাম। আমার তো সৌভাগ্য স্যার, আপনি আমার কথা ভাবছিলেন। না না, মানে তুমি যে গবেষণার কাজে অনেকগুলো বই ব্যবহার করবে, আমি একটা তালিকা করে দিয়েছিলাম। তার মধ্যে বইগুলো কি জোগাড় করতে পেরেছো? স্যার, কয়েকটা বই তো কালেক্ট করেছি, কিন্তু বেশ কয়েকটা বই আছে যেগুলো এখনো পর্যন্ত আমি লাইব্রেরিতে খুঁজে পাইনি। তো এই ব্যাপারে কি করতে পারি স্যার, আপনি যদি একটু হেল্প করেন। হ্যাঁ, নিশ্চয়ই। আমার এক পুরনো বন্ধু আছে যে এই ধরনের গবেষণার কাজে একসময় নিয়োজিত ছিলেন। উনি দেশে বিদেশে অনেক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। আমি তার ঠিকানাটা তোমাকে দিচ্ছি, তার সঙ্গে দেখা করো। তিনি নিশ্চয়ই তোমাকে এই বইগুলো দিয়ে সাহায্য করবেন। তুমি এটা নিয়ে চিন্তা করো না। স্যার, আপনি কে বলতেছেন? ইমরান নূর বলছিলাম। স্যারকে একটু দেয়া যাবে?
ডাইরেক্টর ভাই, আপনাকে সিনেমায় আমার একটা পার্ট দেন না। আচ্ছা, মানে আমি বলছিলাম কি, হ্যাঁ আপনি তো বড় ডাইরেক্টর আর আমি এই বাড়ির খোয়ারটাই। আপনার একটা কথা জিজ্ঞেস করি। করেন। বিয়ার পর মেয়েরা কি খালি ভাত কাপড়ই খায়? মানে ঠিক বুঝলাম না, একটু স্পষ্ট করে বলবেন? শোনেন, আমি দেশে গিয়া তিনবার বিয়ার টার্গেট করছিলাম। তিনবার? তারপর কি হলো? তারপর মায়ের বাপে কয় এ বেলায় ঢাকায় খোয়ার টাকারে চাকরি করে, আমার মায়েরে ভাত কাপড় দিতে পারবো না। আচ্ছা, শেষ পর্যন্ত কি হলো? শেষ পর্যন্ত আর কি হইব, আমি স্যারের কাছ থেকে 2 মাসের টাকা অ্যাডভান্স লইয়া 1 বস্তা চাই আর 6 খান শাড়ি নিয়ে মায়ের বাপের সামনে ভিক্ষা মারলাম। মায়ের বাপে কি কয় জানেন? কি বললো? এই বেটা বদরাগী, ওর কাছে আমার মাইয়া বিয়ে দিব না। ভেরি ইন্টারেস্টিং। স্যার কি রেডি হয়েছে? স্যার জরুরি কাজে বাইরে গেছে। মারিয়া, তুমি হঠাৎ করে আমার বাড়িতে ঠিকানা পেলে কোত্থেকে? দাঁড়িয়ে কথা বলবো? ভেতরে যেতে বলবেন না? না না, এভাবে তোমার আসাটা একদম ঠিক হয়। তুমি আমাকে ফোন করতে। ঠিক আছে ভাইয়া, আমি চলে যাচ্ছি। কঙ্কা, কঙ্কা দাঁড়াও প্লিজ, প্লিজ। আমাকে বাধা দিও না, ইমপ্রেস করো প্লিজ। তুমি ভেতরে চলো, আমার কথা শোনো। কোনো কথা নেই, তোমার সাথে আমার কোনো কথা নেই। তুমি না বলেছিলে যে আমি ছাড়া তোমার বাসার অ্যাড্রেস আর কেউ জানে না? হ্যাঁ, ইটস এ কোঅ্যাক্সিডেন্ট। তুমি আসো না, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। সরি ইমরান। কঙ্কা প্লিজ, প্লিজ যেও না কঙ্কা। মিহির আলী স্যার, আচ্ছা, তুমি যে এই বাগানটা পরিষ্কার করে রাখো, খোঁচাও, আগাছা উঠাও, এসব করতে তোমার ভালো লাগে? ভালো লাগে স্যার, খুবই ভালো লাগে। এই যে দেখেন, ফ্যান কুড়া কিছুই দেই না, তাও কিন্তু কি সুন্দর লকলকায় বাইরে উঠে। এর নাম স্যার আগাছা। এটা হইলো শত্রু জাতের গাছ স্যার। এই শত্রু আর মিত্র, বুঝছো, এটা নিয়েই কিন্তু জগৎ। যেখানে যাবার সেখানেই কিন্তু এই জিনিস পাবে। যেমন এই ধরো, তুমি এই বাগানটার মধ্যে আগাছা পাবে, পরগাছা পাবে, আবার আসল গাছও পাবে, পাবে না? এই জন্য একটু পরিচর্যার দরকার হয়। আসলটাকে নকলটা থেকে একটু সরিয়ে রাখা, বুঝলে না? নয়তো সব একাকার হয়ে যায়। এটা আপনি ঠিকই কইছেন স্যার। তো সেই জন্য- ওই গাছের দিকে যাইছেন। চল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? জি স্যার, ভালো। আচ্ছা, খুব ভালো। স্যার, হ্যাঁ একটা কথা বলবো? বলো। আমাদের টিউটোরিয়াল এক্সামটা একটু পিছালে ভালো হয় না?
সবাই তো সব কিছুতে আগাতে চায়, আর তোমরা খালি পেছাতে চাও কেন বলো তো? না স্যার, বড্ড মনোটোনাস লাগে, সারাক্ষণ শুধু পড়া আর পড়া, ভালো লাগে না। কোন পড়ার কথা বলছো? বই পড়া নাকি রাস্তায় চলতে গিয়ে হোঁচট খেয়ে পড়া? খেলতে গিয়ে একটু পা পিছলে পড়ে যায় স্যার, এমন পড়তে ভালোই লাগে, সবাই এনজয় করে। হ্যাঁ, দুটোই দরকার। পা পিছলেও পড়তে হবে, বইও পড়তে হবে। জীবনে দুটোরই প্রয়োজন আছে। এটাই জীবনের রিয়াল প্র্যাকটিস, বুঝতে পেরেছো? ঠিকই বলেছেন স্যার। যাও, বাড়িতে গিয়ে লেখাপড়া মনোযোগ দিয়ে করো, পরীক্ষা তো এসে গেল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? ভালো ভালো। আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো স্যার। আমাদেরকে একটু সময় দেওয়া যাবে? আমি যে আজকে ইউনিভার্সিটিতে আসবো আপনাকে কে বললো? যে পেশায় কাজ করি স্যার, আমাদেরকে তো জানতেই হয়। হ্যাঁ, সেটা অবশ্য। কি করতে পারি বলুন আপনার জন্য? স্যার, ওই যে আপনার ইন্টারভিউটা আজকে শেষ করতে চাই, খুব জরুরি হয়ে গেছে। বার্তা সম্পাদক স্যারও আপনার কথা বলছিলেন। হ্যাঁ, সেটা সম্ভব। এটা আমাদের সেমিনারের একটা অংশ হিসেবে নেওয়া যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ স্যার। তাহলে আমরা শুরু করি। খুব ভালো। ন্যাশনাল ডেস্কে পাঠিয়ে দাও। জি স্যার। আসো না। আচ্ছা জি স্যার। ওই রিপোর্টার ইমপ্রুভমেন্টকে একটু পাঠিয়ে দাও। জি স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। স্যার, আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, তোমার কাজটা কত? স্যার, কাজটা কমপ্লিট করে ফেলেছি। আপনি যদি একটু দেখে দিতেন। নো নো, এটা তোমাকেই কারেকশন করতে হবে। তুমি পারবে, জাস্ট নোট ইট। নিউজ হচ্ছে জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ। তোমার ডেডিকেশন আছে, কনফিডেন্ট আছে, জীবনে নানা সংকট সমস্যাকে উঠিয়ে তুমি অনেক দূরে এগিয়ে গেছো ইমরানুর। সো তুমি এটি কারেকশন করতে পারবে এবং তোমাকেই এই দায়িত্ব নিতে হবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে কাজে যাই স্যার। থ্যাংক ইউ। স্যার, আপনি আমাকে ডেকেছেন? বসো। থ্যাংক ইউ স্যার। তুমি এই হাউসে কতদিন হলো? স্যার, প্রায় 6 মাস। এই 6 মাসে একটা নিউজ বিষয়ের আগ্রহ নিয়ে তুমি কি আমার কাছে একদিন এসেছো? তুমি জানো আমি এখনো একটা বেস্ট নিউজ প্রোডাকশনের জন্য হন্যে হয়ে এখানে সেখানে ছুটে বেড়াই। তো কি কখনো খেয়াল করেছো? সরি স্যার, এখন থেকে আমি আরো কেয়ারফুলি হব স্যার। শোনো, তুমি কিন্ডারগার্টেনের ছাত্রী না,
যে তোমাকে সব কিছু বলে বলে শেখাবো। তোমাকে নিজের থেকেই অনেক কিছু অর্জন করার চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, কমিটেড হতে হবে। আমি ক্লিয়ার টু? ইয়েস স্যার। ঠিক আছে, যাও কাজে যাও। ওকে স্যার। ডোন্ট মাইন্ড প্লিজ। নো থ্যাংক ইউ স্যার। Okay. আসসালামু আলাইকুম স্যার। ওকে, আসসালাম। আমরা কি এখন শুরু করতে পারি? আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে যে মানুষ মানুষকে যে ভালোবাসে এবং এই যে বন্ধুত্বের সম্পর্ক, এই সম্পর্কে আপনার অভিমত। মানুষ একজন আরেকজনকে যেখানে অগাধ বিশ্বাস করে সেখানে ভালোবাসা আছে। যেখানে এই পরিবেশের মধ্যেই স্বার্থপরতা আছে, লোভ লালসা আছে, সেখানে ভালোবাসার বিন্দু মাত্র। স্যার স্যার কাট কাট, কি হলো? এই তুমি চিৎকার করছো কেন? দেখছো না এখানে রেকর্ডিং হচ্ছে? স্যার, আপনাদের এই সিনেমায় অভিনয় করার জন্য আরেকজন বড় নায়িকা আসছেন, তারা কি আমি ডেকে নিয়ে আসবো এখানে? সিনেমা নায়িকা? আপনি কি আর কাউকে আসতে বলছেন নাকি? না তো স্যার। আমি কি গিয়ে একটু দেখে আসবো? না পা, আপনার যাওয়ার দরকার নাই। সিনেমার এক নায়িকা আরেক নায়িকারে সহ্য করতে পারে না, পরে বড় কেসার লেগে যাব। এই তুমি চুপ করো তো, বেশি কথা বল। সরি স্যার। স্যার আমি না হয় কি তুমি তুমি এখানে কি ব্যাপার? আমারও তো একই প্রশ্ন। তুমি এখানে? আমি বুঝতে পেরেছি, আমরা এখানে আছি সেটা জেনে শুনেই তুমি এখানে এসেছো। আমরা আমরা মানে আমি ঠিক বুঝতে পারলাম না। আমার মনে হচ্ছে কোথাও কোনো একটা ভুল হচ্ছে। আমি ওনার কাছে এসেছি, আমার গাইড যিনি আমাকে পিএইচডি করতে হেল্প করছেন, উনি কিছু বইয়ের রেফারেন্সের জন্য এখানে পাঠিয়েছেন। বাহ, দারুণ। ইউ আর ওয়েলকাম। মানে? শোনো, ইনি সেই মেহেদি জোয়ারদার যার কথা আমি তোমাকে প্রত্যেক দিন বলতাম, আর আমি যখনই বলেছি তখনই তুমি বিরক্ত করেছ। আমি মেহেদি জোয়ারদারের উপরেই বায়োগ্রাফি নির্মাণ করছি। সরি ইমরান, সরি ইমরান, সরি। দেখো কঙ্কা, পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা কোনো বৃত্তে বন্দী থাকে না। তোমাকে আমাকে ছাড়িয়ে তারা সকলের মাঝে বসবাস করে, সকলকে আলোকিত করে। এই যে সমস্ত অন্ধকারকে দূর করে আলো বিলে যে মানুষ, এই সেই মানুষ, অন্তরালের মানুষ, এই সেই মানুষ, আলোকিত মানুষ।